ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং টপিক নিয়ে বসেছি, মানে পাড়ার মোটিভেশন। ইউটিউবের বড় বড় মোটিভেশনাল স্পিকারদের কথা তো আমরা হামেশাই শুনি, তাই না? হ্যাঁ, শুনি তো বটেই। কিন্তু আমাদের আজকের ফোকাস একটু অন্যরকম। আমাদের পাড়ার রমেল কাকুর মতো যারা আছেন, তাদের জীবনের অভিজ্ঞতা, তাদের যে নিজস্ব একটা দর্শন, মানে যাকে বলে একেবারে গলিকা জ্ঞান। ঠিক, একদম। এই গলিকা জ্ঞানের মধ্যে কি এটা একদিকে যেমন ওই গুরুগম্ভীর উপদেশটাকে একটু হালকা করে দেয়, তেমনি পরিস্থিতির সীমাবদ্ধতাকে মেনে নিয়ে তার মধ্যে একটু হাসি খুঁজে নেওয়ার চেষ্টা, তাই না? যাদের জীবনে সত্যি সুযোগ কম, মানে লিফট নেই, তাদের কাছে হয়তো এটাই বেশি সত্যি। ঠিক। আচ্ছা, আরেকটা ছিল না, আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম। ও হ্যাঁ, এটা তো খুব জনপ্রিয়। তো কাকু বলছেন যে কাকু সকাল 6টায় ওঠে, সে কি ওয়ার্ম ধরে? আরে না, সে ফিশ মার্কেটের লাইনে দাঁড়ায়। তাও আবার ভালো মাছ পায় কিনা সন্দেহ। এক্স্যাক্টলি, হয়তো শিং মাছটাও পেল না। কি লাভ হলো এত সকালে উঠে? এখানেও কি ওই একই জিনিস, মানে বাস্তবতার সঙ্গে সংঘাত। হ্যাঁ, এবং এখানে ব্যাপারটা আরও একটু অন্যরকম। এখানে শুধু বাস্তবতার প্রশ্ন নয়, স্থানীয় সংস্কৃতিরও একটা ছোঁয়া আছে। মানে ওয়ার্ম ধরার চেয়ে ভোরবেলা মাছের বাজারে লাইন দেওয়াটা বাঙালির জীবনে অনেক বেশি চেনা ছবি, তাই না? একদম। তো এই উদাহরণটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সব আপ্তবাক্য সব জায়গায় খাটে না, জীবনের প্রায়োরিটিগুলোও তো পাল্টে যায়। ঠিক। আচ্ছা, আর একটা খুব মজার ছিল, থিঙ্ক আউটসাইড দ্য বক্স। সেটার কি ব্যাখ্যা দিয়েছেন কাকু? বলছেন, আরে বাবা, বক্সের বাইরে ভাববো কি করে? মা তো হাতে ঝাঁটা নিয়ে ওই বক্সের বাইরেই দাঁড়িয়ে থাকে। হাহা, এটা তো একেবারে ঘরোয়া বাস্তবতার প্রতিচ্ছবি, তাই না? একদম। এখানে বক্স শুধু চিন্তার গণ্ডি নয়, আক্ষরিক অর্থে একটা লক্ষণ রেখা, যেটা পেরোলেই মা রেগে যাবে। ঠিক। এই মজার কথার মধ্যে দিয়ে কিন্তু বেশ গভীর একটা সামাজিক বা পারিবারিক চাপের কথা উঠে আসে, যা ওই বড় বড় মোটিভেশনাল বক্তারা প্রায় এড়িয়ে যান। তারা তো খালি ব্যক্তি স্বাধীনতার কথা বলেন। হ্যাঁ, তারা ব্যক্তিগত চেষ্টার ওপর জোর দেন, কিন্তু চারপাশের বাধাগুলোর বাস্তবতাকে অতটা গুরুত্ব দেন না। এই কাকু স্টাইল রিমিক্সগুলো সেই ফাঁকগুলোকেই ধরিয়ে দেয়, বেশ মজার ছলে। আরে, এ তো সির্ফ ট্রেলার, পিকচার আভি বাকি হ্যায়। রমেন কাকুর জীবনের আসল কিস্সা শুনলে তো হাসতে হাসতে পেট ফেটে যাবে। পরের অংশে তো আরো মজা আছে। হ্যাঁ, পরের অংশে তো কাকুর নিজের জীবনের কিছু অভিজ্ঞতা নিয়ে কথা বলা হয়েছে, তাই না? দেখা যাক ওই সব মোটিভেশনাল টিপস তার জীবনে কেমন কাজে লেগেছে। হ্যাঁ, একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। প্রথম গল্পটাই যেমন ফলো ইয়োর ড্রিমস। আচ্ছা। তো রমেন কাকুর নাকি ছোটবেলায় ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল। ও বেশ। তো একদিন তিনি ভাবলেন, যাই, স্বপ্নটা পূরণ করার চেষ্টা করি। লোকাল ক্লাবে গেলেন, গিয়ে দেখেন তার বয়সের সবাই মাস্ত ক্যারাম পিচ্ছে। হ্যাঁ, ক্রিকেটার হওয়ার স্বপ্ন আর ক্যারাম। হ্যাঁ, আর তাকে দেখে সবাই বলছে, ও কাকু, নাইসে চা খাবেন। ব্যাস, স্বপ্ন গেল উড়ে। এটা একদিকে যেমন মজার, তেমনই একটু করুণও বটে। বয়স, পরিস্থিতি, এগুলোর সাথে সাথে স্বপ্নগুলোও তো বদলে যায় বা বদলাতে হয়। হয়তো অতীতের স্বপ্নটা পূরণ হলো না, কিন্তু বন্ধুদের সাথে ক্যারাম খেলা, চা খাওয়া, এটাও তো জীবনেরই একটা দিক। মানে হয়তো স্বপ্নটা বদলালো, কিন্তু জীবনের আনন্দ অন্য রূপে ধরা দিল। এটা এক ধরনের, কি বলে, বাস্তববাদ। হ্যাঁ, প্র্যাগম্যাটিজম। আচ্ছা, পরের গল্পটা ছিল ফেলিয়ার ইজ দ্য স্টেপিং স্টোন টু সাকসেস নিয়ে। হ্যাঁ, ব্যর্থতাই নাকি সাফল্যের সিঁড়ি। তো আউটলাইন বলছে রমেন কাকুর ছেলে নাকি এতবার ফেল করেছে যে সে এখন সিঁড়ি ছাড়াই একেবারে সাকসেসের পেন্ট হাউসে ওঠার রাস্তা খুঁজছে। বাবা, এটা তো মানে ব্যর্থতাকে রোম্যান্টিসাইজ করার ধারণার ওপর একটা সোজা সাপটা খোঁচা। ঠিক। বাস্তবে তো লাগাতার ব্যর্থতা হতাশা বাড়ায়, আরও সমস্যা তৈরি করে। শুধু স্টেপিং স্টোন বলে চালিয়ে দিলে তো হয় না। কাকুর এই কথাটা আসলে সেই কঠিন সত্যিটাকে সামনে আনে, প্রশ্ন তোলে যে ব্যর্থতাকে শুধু মহিমান্বিত করলেই কি চলে, নাকি এর কারণ খুঁজে সমাধান করাটা জরুরি। একদম। আর তৃতীয়টা তো একেবারে ক্লাসিক, মানি ক্যান্ট বাই হ্যাপিনেস। কি? আরে, হাসেল করতে হলে সকালে ফিশ মার্কেট যাও বাপু, তরতাজা ইলিশ মাছ পাবে, ওটাই আসল হাসেল। দারুণ। এটা তো হাসেল শব্দটার মানেটাই পাল্টে দেওয়া। একদম। আজকের দিনে হাসেল মানেই যেন সারাদিন ল্যাপটপের সামনে বসে থাকা বা ব্যবসার পিছনে দৌড়ানো,
কিন্তু কাকু মনে করিয়ে দিচ্ছেন ওই যে বাজারে গিয়ে ভালো জিনিসটা চিনে দরদাম করে কেনা ওটাও একটা বিরাট হাসল, আর সেই শ্রমটাকে তো কেউ স্বীকৃতি দেয় না সেভাবে। ঠিক। এই কথাটা আধুনিক ট্রেন্ডকে যেমন একটু ব্যঙ্গ করে, তেমনি দৈনন্দিন জীবনের সাধারণ কিন্তু জরুরি কাজগুলোকে সম্মান জানায়। খুব ভালো পয়েন্ট। আচ্ছা, এরপর আসছে বি ইয়োর ওন বস। হ্যাঁ, নিজেই নিজের বস। দারুণ আইডিয়া তো। তো কাকুর একটা সিম্পল প্রশ্ন আছে, আরে দাদারা, নিজেই বস হলে ছুটির অ্যাপ্লিকেশন কার কাছে জমা দিবি রে? ভেবে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু শুধু মজার নয়, এর মধ্যে একটা সিরিয়াস দিকও আছে। কিরকম? মানে নিজেই নিজের বস হওয়ার অনেক সুবিধে যেমন আছে, অসুবিধাও তো কম নয়। কাজের সময়ে ঠিক নেই, ছুটি ছাটা নেই, পেনশনের চিন্তা। হ্যাঁ ঠিক। কাকুর এই সরল প্রশ্নটা আসলে ওই কাঠামোগত সমস্যাগুলোর দিকেই আঙুল তোলে। মানে স্বাধীনতার সাথে কিছু দায়িত্ব আর সীমাবদ্ধতাও আসে। ঠিক। আর ফাইনালি, লিভ ইয়োর বেস্ট লাইফ। ও, এটা তো এখন খুব চলছে, সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায়। তো রমেন কাকুর কাছে বেস্ট লাইফের সংজ্ঞাটা কি? সকালে চা, দুপুরে পাড়ার মোড়ে আড্ডা, আর রাতে খবর দেখে ঘুম। বাহ, সিম্পল লাইফ, হাই থিঙ্কিং। একদম। আজকের ওই সোশ্যাল মিডিয়ার চাকচিক্যময় পারফেক্ট লাইফ দেখানোর ট্রেন্ডের একেবারে উল্টো। হ্যাঁ, এটা আসলে সাধারণ জীবনযাপনের যে একটা নিজস্ব সৌন্দর্য আছে, শান্তি আছে, সেটাকেই তুলে ধরে। মানে জীবনের সেরা মুহূর্তগুলো সবসময় হইচই বা জাঁকজমকের নাও হতে পারে। ছোট ছোট দৈনন্দিন আনন্দ, শান্তি, এগুলো তো বেস্ট লাইফের অংশ। তাহলে এই অংশটা আমাদের দেখাচ্ছে যে আধুনিক ট্রেন্ডগুলোর বাইরেও পুরনো জীবনযাপনের ধরনেও শান্তি আর খুঁজে পাওয়া যায়। কাকু সেটাই মনে করিয়ে দিচ্ছেন। আচ্ছা, এখনকার পোলাপানের এই হাসেল কালচার নিয়ে রমেন কাকুরের মতামতগুলো তো শুনলাম, আর বি ইয়োর ওন বস হওয়ার আইডিয়াটা কতটা কাজের সেটাও বুঝলাম। কিন্তু আসল টুইস্ট তো এখনো বাকি। শুনতে হলে কিন্তু হাসমুখ জাংশন ছেড়ে কোথাও যাবেন না। ঠিক, কারণ এবার তো আসছে ফাইনাল রাউন্ড। রমেন কাকুর শেষ কিছু টিপস আর তার বিখ্যাত গ্যারেন্টি। হ্যাঁ, প্রথম পরামর্শ, বিলিভ ইন ইয়োরসেলফ, আত্মবিশ্বাস রাখো। এটা তো ভালো কথাই, কিন্তু সাথে একটা টুইস্ট আছে। কাকু বলছেন, হ্যাঁ, নিজের ওপর ভরসা রাখো, তবে ইলেকশনের সময় পাশের বাড়ির বুড়োর ওপরেও একটু নজর রাখতে হয়। প্র্যাকটিক্যাল থাকা ভালো। চরম বাস্তববাদী কথা। মানে আত্মবিশ্বাস ভালো, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কেও সজাগ থাকতে হবে। এক্স্যাক্টলি। শুধু নিজের ওপর ভরসা করে বসে থাকলে তো চলবে না, বিশেষ করে যেখানে সমাজ বা রাজনীতির ব্যাপার আছে। আশপাশে কি ঘটছে সেদিকেও খেয়াল রাখতে হবে। একেবারে। আদর্শবাদের সাথে বাস্তবতাবাদের একটা দারুণ ভারসাম্য। আর সবশেষে রমেন কাকুর ব্রহ্মাস্ত্র, তার মোটিভেশন যদি কাজ না করে তাহলে টেনশন নেই, মানি ব্যাক গ্যারেন্টি আছে। কি দারুণ গ্যারেন্টিও দিচ্ছেন। তবে একটা ছোট্ট শর্ত আছে, গ্যারেন্টিটা ফুললি ভার্চুয়াল। মানে? আরে বাবা, কাকুর মোটিভেশনের জন্য তো কেউ তাকে টাকা দেয় না, তাই গ্যারেন্টিটাও তো ভার্চুয়ালি হবে। এটা তো দারুণ। একদিকে নিজের গুরুত্বহীনতা নিয়ে মজা করা, আবার অন্যদিকে পুরো ওই মোটিভেশন ইন্ডাস্ট্রি, ওই গুরুদের প্রতি একটা কি বলে হালকা খোঁচা, তাই না? একদম। যেখানে লোকে মোটা টাকার বিনিময়ে সাফল্যের গ্যারেন্টি দেয়, সেখানে কাকুর এই বিনামূল্যের দায়মুক্ত জ্ঞান, যার কোনো গ্যারেন্টি নেই, এটাই হয়তো বেশি সৎ। ঠিক, কারণ জীবনের আসল শিক্ষাগুলো তো আর গ্যারেন্টি সহ আসে না, সেগুলো অভিজ্ঞতা থেকে শিখতে হয়। সত্যিই তাই। পুরো আলোচনাটা থেকে এটাই মনে হচ্ছে যে রমেন কাকুর এই পাড়ার মোটিভেশন বা গলিকা জ্ঞান আসলে জীবনের জটিলতা, সীমাবদ্ধতা আর তার মধ্যে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট আনন্দগুলোকে চিনতে শেখায়, যা হয়তো বড় বড় বই বা সেমিনারে পাওয়া যায় না। একদম। এটা মনে করিয়ে দেয় যে জ্ঞান বা বুদ্ধি শুধু কেতাবি জিনিসে নয়, আমাদের চারপাশের সাধারণ মানুষের অভিজ্ঞতার মধ্যেও থাকে। রমেন কাকুর মতো মানুষেরা হয়তো ফর্মাল মোটিভেশন দেন না, কিন্তু তারা জীবনের ওঠামড়াকে সহজভাবে নিতে শেখান, হাসি মুখে বাঁচতে শেখান, আর সেটাও তো একটা বিরাট শিক্ষা। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন থাকলো, নিজেদের জীবনে রমেন কাকুর মতো এমন কোনো চরিত্র কি এসেছে যার খুব সাধারণ কথার মধ্যে হঠাৎ করে জীবনের কোনো গভীর মানে খুঁজে পাওয়া গেছে? প্রশ্নটা সত্যিই ভাবার মতো। একটু খুঁজলে হয়তো আমরা সবাই এমন কাউকে না কাউকে পেয়ে যাব। থ্যাঙ্কস ফর লিসনিং। স্টে টিউন উইথ হুশমুখ জাংশন। মোর ফান ইজ অন দ্য ওয়ে।